লাস্ট যারা জীবনবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছে যে স্যার 50-60 উঠবে না, তাদের জন্য তুমি কি বলতে চাও? স্যার আমাদের এখানে গুরুদেব বসে আছেন, আমার গুরুদেব। তো উনি হচ্ছে স্পেশাল একটা পিডিএফ দেন, যেটা আমি ফলো করেছিলাম, যেটা পশ্চিমবাংলা অনেকেই ফলো করে। 50-60 না 80-80 প্লাসের উপরে নম্বর পেয়েছে। হ্যাঁ, আগের বছর তেমনই কমেন্টস, এত ভালো ভালো কমেন্টস ছিল। তো ওই স্পেশাল পিডিএফটা যদি ফলো করা যায়, সত্যি ওখানে অনেক নতুন ভিডিওতে সবাইকে কিন্তু আবারও একবার ওয়েলকাম জানাবো। আজকের ভিডিওটাও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য তৈরি হচ্ছে যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো আপকামিং 2026 মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। তো আজ আমাদের মধ্যে পেয়ে গেছি আমারই স্টুডেন্ট, 2025-এর স্টুডেন্ট মাধ্যমিক লাস্ট, তাই তো লাস্ট ইয়ার, সম্প্রীতা দেবনাথকে আমাদের মধ্যে পেয়েছি। সম্প্রীতাকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে শুধুমাত্র এটাই বলার জন্য বা এটাই তোমাদেরকে বোঝানোর জন্য যে জীবনবিজ্ঞান সাবজেক্টটায় কতটা ভালোভাবে নিজেকে তৈরি করলে পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার সবথেকে মানে বেস্ট যে জিনিসটা, বেস্ট পার্টটা তুমি দিতে পারবে। তো ওয়েলকাম সম্প্রীতা আমাদের চ্যানেলে, তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সম্প্রীতা কিন্তু কত পেয়েছিল 2025 মাধ্যমিকে, আমি ওর মুখ থেকেই শুনবো, তারপর আস্তে আস্তে করে তো এগোবো, আর তোমরাও অনেকটা একটা কনসেপ্ট পেয়ে যাবে যে কি করে এই জায়গাটায় আসা যায়। আমি আগেই বলি 100 যারা পেয়েছে বা 90 আপ যারা পেয়েছে, তাদের পরিকাঠামোগতভাবে সবারই কিন্তু মানে মেরিট যদি দেখি একই ব্যাপার। হয়তো পরীক্ষার হলে পরিস্থিতির শিকার হয়েছে তারা, কেউ হয়তো কোনো একটা জায়গায় লিখতে গিয়ে কমজোরি হয়েছে, আর সেটা না হলেই বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কী করে, এটাই তো ব্যাপার। সবাই যদি সব কিছু ওই টাইমে দিয়ে দিতে পারে তো সবাই ফার্স্ট হয়ে যাবে। কেউ কম দেবে, কেউ বেশি দেবে, তার মধ্যে থেকেই একটা ফাঁক ফোকর তৈরি হবে, আর সেখান থেকেই তৈরি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো সম্প্রীতা 2025 মাধ্যমিকে তুমি লাইফ সায়েন্সে কত পেয়েছিলে? আমি 95 পেয়েছিলাম। 95 পেয়েছিল, এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই। তো অনেকেই ভাবছে যে স্যার 95ও কিন্তু আমার কাছে সত্যিই অনেকটা, কারণ অনেকে ভাবছে 100 না পেলেও 95 প্লাস বা 95 পেলেও কিন্তু অনেকটা অনেকের কাছে। তো আমি বলবো 5 নাম্বার আমাদের ঘাটতি ছিল, তাই তো? 95 যদি হয় তাহলে 100-তে 5 নাম্বার ঘাটতি হয়। তো এই 5 নাম্বার যাতে তোমার ভাই বোন যারা রয়েছে এবছর মাধ্যমিক দেবে, যাতে এই 5 নাম্বার তারা বাড়িতে নিয়ে আসতে পারে লুপে, সেই ব্যাপারটা তো আমরা দেখছি। তার সাথে তুমিও সামিল হলে যে এরা যেন, তুমি যে ভুলটা করেছিলে বা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিসের জন্য এই 5 নাম্বার ঘাটতি গেছে, তো সেই ঘাটতিটা কেন গেছে সেটাও তো শুনবো তোমার মুখ থেকে। তো প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করব, আগে বলো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, সবাই জীবনবিজ্ঞানটাকে ভাবে যে সত্যিই অনেকটা সোজা সাবজেক্ট। এই বিষয়ে তোমার মতামত, মানে অন্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টটা কোন দিক থেকে সহজ বা কতটা ভালো করে পড়লে ভালো নাম্বার পাওয়া যায়, এই বিষয়ে তোমার মতামত। জীবনবিজ্ঞান সত্যি একটা সোজা সাবজেক্ট। ক্লাস 11-এর খুব বেশি মনে না, ছোট্ট একটুখানি বই। তো মানে ক্লাস 11-এ অনেক কিছু রয়েছে, ক্লাস 10 অনুযায়ী। হ্যাঁ, ক্লাস 10-এর ছোট্ট একটু বই। তো বছর প্রথম থেকে ভালোভাবে পড়লে তো অনেক ইজিলি রেজাল্ট করা যায়। আর যারা চাইছে 2 মাসে পড়বে তাও হবে, কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে। আর পরীক্ষা এক্সামের সময় কি করতে হবে না, এক্সামের সময় যেইগুলো ছবি দেওয়া যায়, আমার মনে হচ্ছে আমি দিতে পারবো, বা ছবি একদমই চায় না এক্সামে। তো স্যার শিখিয়েছিলেন আমাদের যে ছবি দেওয়া যায় এমনগুলোতে ছবি দিতেই হবে, সে এক্সামিনার চাক মানে প্রশ্নের থাকুক বা না থাকুক। হ্যাঁ, যদি সেটা 1 মার্কস ব্যতীত অন্য কোনো নাম্বার হয়, আমরা বলেছিলাম ছবি দেওয়ার পসিবিলিটি থাকলে তুমি জানলে ছবিটা দিয়ে এসো। তুমি কি সেটাই করেছিলে? হ্যাঁ, আমি 2 মার্কসে যেগুলো ছিল, আচ্ছা আচ্ছা, সেখানে আমি ছবি দিয়েছিলাম। হ্যাঁ, প্রায় এটা নোট ডাউন করো, ও 2 মার্কসেও কিন্তু ছবি দেওয়ার চেষ্টা করেছে, আর তার জন্যই হয়তো এই 95-এর একটা শিকড়, 95-এর যে একটা মার্জিন, সেটা কিন্তু ও দাঁড় করাতে পেরেছে, কি তাই তো? আমি ছবি দিয়েছিলাম। তো ছবি দিলে স্যার বলেছিলেন আমাদেরকে যে মানে যে এক্সামিনার খাতা দেখেন, তো ওনার মনে একটা প্লাস পয়েন্ট তৈরি হয় যে না, এটা ভালো স্টুডেন্ট। তো সবাই যেহেতু ছবি দেয় না, তো ছবি দেওয়া এটা একটা প্লাস পয়েন্ট। এবং এটা হচ্ছে পরবর্তীতে যে 5 নম্বরের কোয়েশ্চেন, সেখানে একটু যদি আমরা কম লিখি, সেখানে ওনার মনে ওই পজিটিভনেসটাই তৈরি হয়ে যায় যে না, এই ছেলেটা ভালো বা মেয়েটা ভালো স্টুডেন্ট, তো উনি ওখানে নম্বরটা বেশি দেন। আচ্ছা সম্প্রীতা, একটা কথা বলি, আমরা টিচার মহলে যারা রয়েছি, আমাদের প্রত্যেক টিচারকেও তো আমরা যারা এক্সপার্ট, বায়োলজি এক্সপার্ট, লাইফ সায়েন্স এক্সপার্ট, তাদেরকেও জিজ্ঞাসা করেছি। বাট একটা প্রশ্নে কিন্তু এখনও অনেকটা জল ঘোলা, কেমন কি এখনও বোর্ডসের নিয়মেও আমি কোনো সেরকম কিছু খুঁজে পাইনি। অনেকে অনেক কিছু বলতে পারে যে না আছে বা অমুক। ব্যাপারটা যে অনেকে বলে যে জীবনবিজ্ঞানে নাকি এমসিকিউগুলো পুরো বাক্যে লিখতে হয়। আমাদের যেমন ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্সে কি হয়, দাগ নাম্বার দিয়ে, তুমি তো নিজেও জানো যে 1-এর 1 অপশান এ অমুক উত্তর H2S লিখে দিলাম। আচ্ছা, লাইফ সায়েন্সে তুমি কি করে এসেছিলে পরীক্ষার হলে? তুমি কি পুরো বাক্যে লিখেছিলে নাকি শুধুমাত্র বিভাগ উল্লেখ করে কত দাগে কি উত্তর হবে সেটা লিখে এসেছিলে? তুমি যেটা লিখে এসেছিলে সেটাই বলো, তার কারণ তুমি যেটা লিখে এসেছিলে সেটা নিশ্চয়ই অ্যাপ্রুভ, তা নাহলে 95 উঠতো না, নিশ্চয়ই শর্ট যদি কেটে দিত সব।
আমি পুরো বাক্যেই লিখেছিলাম, যেহেতু জীবন বিজ্ঞানে একটা অনেকটা টাইম থাকে, 3 ঘন্টা অনেক বেশি সময়, ওর মধ্যে হয়ে যায় জীবন বিজ্ঞান, তো আমি পুরো বাক্যেই লিখেছিলাম জীবন বিজ্ঞান। আচ্ছা, তাহলে জীবন বিজ্ঞানের এই পুরো বাক্যে লিখতে হবে নাকি শুধুমাত্র উত্তরটা লিখতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে একটা কনফিউশন থাকে। তো সেই কনফিউশনটা কিন্তু দূর করে দিল। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমার মনে হয় সম্পূর্ণ বাক্যের লেখাটা কিন্তু জরুরি, আমি মনে করি। এবার যার মনে হবে না আমাদের স্যার বলেছে শুধু দাগ নাম্বার দিয়ে লিখলেই হবে, লেখো। বাট আমি যতদূর বোর্ডসের নিয়মটা জানি যে লাইফ সায়েন্সের বাদ দিয়ে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সে কিন্তু শুধুমাত্র উত্তর লিখলে হয়ে যায়, কিন্তু জীবন বিজ্ঞানে কিন্তু সম্পূর্ণ বাক্যে কথাটা লিখতে হয়, এরকম কিছু একটা মনে হয় উক্তি ছিল। বাট এখন রুলস চেঞ্জ হতে পারে, কত কি তো চেঞ্জ হচ্ছে। বাট এই বিষয়ে ও যেটা করে এসছে সেটাই, কেন ও করে এসছে নাম্বার পেয়েছে সেটাই ও শেয়ার করছে, কি তাই তো? আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাকে করবো। অনেকে মানে ভাবছে যে জীবন বিজ্ঞান নাকি যত দিন যাচ্ছে তত নাকি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আগের মানে বছরগুলোর মতো নাকি জীবন বিজ্ঞান অতটা সহজ প্রশ্ন হচ্ছে না। তো এই যে কঠিন ব্যাপারটা, এই যে কঠিন জিনিসটা ছেলেমেয়েরা কখন অ্যানালাইজ করে, এই ব্যাপারে তোমার মন্তব্য? বুঝলাম না। মানে আমি পরীক্ষার হলে গিয়ে ভাবছি যে এটা কঠিন খুব মনে হয়েছে, লাইফ সায়েন্সের কোনো একটা পার্ট, এটা ছেলে মেয়েদের মনে কেন সৃষ্টি হয়? মানে তোমার পরীক্ষার হলে বসে কি মনে হয়েছিল যে এটা এই প্রশ্নটা শুনে মনে হয়েছে না এটা মনে হয় বিরাট কঠিন? কখন এইরকম সিচুয়েশন তৈরি হয়? কারণ তুমি একমাত্র পরীক্ষার্থী, যেহেতু পরীক্ষা দিয়ে তুমি বলতে পারবে এটা ভালো। কখন, যখন আমরা টেক্সট বুকটা ঠিক করে পড়বো না। দেখেছো, আমি এই মানে কোশ্চেনটা সত্যি অন্যরকম কোশ্চেন ছিল, মানে এটাও মনে হচ্ছে যে আমি আজকে তোমাকে আবার সেই ছোটোবেলার মধ্যে পড়াতে বসেছি। তো দারুণ প্রশ্ন করেছিলাম ওকে, ও কিন্তু সঠিক উত্তরটা দিয়েছে। পরীক্ষার হলে যদি তোমার কোনো প্রশ্ন আননোন মনে হয় তাহলে ভাবতে হবে তুমি ওই জায়গাটা স্কিপ করে গেছো। তাহলে এখান থেকে একটা ছোট্ট জ্ঞান আমরা নেব। এখনও হাতে অনেকটা সময়, প্রায় 1.5 মাসের থেকে বেশি, সবে ডিসেম্বর মাস, তাহলে আজকে 4 তারিখ হয়ে যাচ্ছে, ভিডিওটা আজকে আপলোড হবে। তো এর পরে যে সময়টা তোমরা পাচ্ছ, এখনও টেক্সট বই খুঁটিয়ে পড়ার টাইম আছে। তুমি টেস্ট পেপারের পাশাপাশি টেক্সট বইটা কিন্তু একটু ভালো করে যদি পড়ো, কোনো জায়গা বাদ দিলে চলবে না, কি ঠিক কি না? আর যেটাই বাদ দেবে সেটাই কিন্তু তোমার পরীক্ষার হলে মিস হয়ে যাবে। আচ্ছা সম্প্রীতা, টেস্টের পর তুমি নিজেকে কিভাবে তৈরি করেছিলে? যে টেস্টের আগের মুহূর্ত আর পরের মুহূর্ত তো একটা থাকে, টেস্টের পর তুমি কি করেছিলে? টেস্টের পর টেস্ট পেপার করেছিলাম, WBH এ করেছিলাম, WBH এ করেছিলাম, হ্যাঁ ABT এ করেছিলাম, WBH এটা বেশি করেছিলাম। আর আমি সবচেয়ে বেশি যেটা করেছিলাম, টেস্ট পেপারের থেকে বেশি করেছিলাম টেক্সট বুক পড়েছিলাম। তো স্যার বলেছিলেন যে টেক্সট বুক পড়লে সব রকম ভাবে চলে আসবে, তো আমি টেক্সট বুকটা বেশি ফলো করেছিলাম। আর টেস্ট পেপার পড়ার ক্ষেত্রে তো আমি ওইখানে যেগুলো পেরেছিলাম সেগুলো মার্ক করেছিলাম, যেগুলো পারিনি সেগুলোতে স্পেশাল মার্ক করে রেখেছিলাম। তো সেগুলো আমি স্যারের কাছে নিয়ে আসতাম, তো স্যার প্রবলেম সলভ করে দিতেন। সেগুলোই পড়তাম, যেগুলো পারিনি মানে পারতাম না সেগুলো পড়ে ওভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তার মানে টেক্সট বই পড়ার সময় কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আমরা যেটা করতাম আন্ডারলাইন, মানে কোনো একটা কোয়েশ্চেন পেতাম, স্যার এই ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, বা জিব্বেরেলিন আমরা পেয়েছি যে বীজের সুপ্তদশা ভঙ্গন করে, আমরা কি করতাম হাইলাইটেড কোয়েশ্চেনগুলো মার্ক করতাম না, খাতায় একটা লিখে রাখতাম যে এই চ্যাপ্টার ওয়াইজ যে আজকে এই এখান থেকে এইটুকু পড়া আছে, আমি এই ভালো ভালো কোয়েশ্চেনগুলো পেয়েছি বা এইগুলো আননোন লেগেছে। আর টেস্ট পেপার সলভের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা শর্ট প্রশ্নগুলোকে আগে কভার করতাম। শর্ট প্রশ্ন 2 নম্বরের কোশ্চেনগুলো যেখানে যেখানে আটকাতো আমরা কি করতাম, সেই জায়গাগুলো স্যারের কাছ থেকে আমরা করে নিতাম। মানে স্যার বলতে সেখানে আমিই ছিলাম তোমার, মানে তোমার হয়ে আমি বলছি ব্যাপারটা। তো এইভাবে কিন্তু মানে প্রিপারেশনটা আমরা নিয়ে গেছিলাম একদম শেষ মুহূর্তে। আচ্ছা, পরীক্ষার হলে ছবিতে 5-এ 5 পাওয়া কি সম্ভব? আর যারা পায় তারা ছবি কত সুন্দর করে আঁকে, তার জন্য কি আর্টিস্ট হতে হয়? না না, এরকম কোনো বিষয় না। ছবিতে 5-এ 5 পাওয়া যায়, ছবিটা পরিষ্কার হতে হবে, একটুখানি পরিপাটিভাবে আঁকতে হবে, আর পয়েন্টগুলো যেন করতে হবে, পয়েন্ট যেরকম চাইবে সেরকম করলেই 5-এ 5 দিয়ে দেয় এক্সামিনার। তার মানে অনেকের একটা ভুল ধারণা, স্যার আমি তো কোনোদিন আঁকা শিখিনি, আমি মনে হয় নেফ্রনের ছবি পারবো না, তাই না? কিংবা আমি মনে হয় প্রতিবর্ত চাপের ছবিটা করতে পারবো না। কিন্তু এখানে আঁকা শেখাটা ম্যাটার না, এখানে ম্যাটারটা তুমি কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকছো, আর তোমার আঁকার মধ্যে সামগ্রিক যেটা চাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে কিনা। এক্সামিনার যেটা চাইবে সেটা যদি তোমার খাতাতে থাকে তাহলে তোমাকে ফুল মার্কস দিতে এক্সামিনার বাধ্য, কি ঠিক কিনা? আচ্ছা, বড় প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে তুমি কি করতে? তুমি কি পয়েন্টিং করতে, দুটো কালি ইউজ করতে? কেমন করে সাজিয়েছিলে পরীক্ষার খাতাটা 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে? আচ্ছা, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমার কেমন হয়েছিল এবার পরীক্ষায়, তো আমি লিখছিলাম, তো কোয়েশ্চেনগুলো একটুখানি ঘোরানো ছিল, তো আমার একটু ভাবতে সময় লেগে গেছিলো। তো ওই পরীক্ষার ক্ষেত্রে আমার কী হয়েছিল, আমি যেখানে 2.5 ঘন্টায় কমপ্লিট করতাম যখন টেস্টের পরে এক্সাম দিতাম, তো ওখানে আমার একটু বেশি সময় লেগে গেছিলো। তো
তো আমি তবুও কালো কালি ইউজ করেছিলাম। আর আমি সবচেয়ে বেশি যেটা করেছি, আমি পয়েন্ট বেশি ইউজ করতাম। মানে পয়েন্টের ভেতরে হয়তো লেখাটা কম থাকতো, 2 লাইন বা 3 লাইন, কিন্তু আমি পয়েন্ট বেশি ইউজ করতাম। যেমন মানে ওটা একটা এক্সামিনারের চোখে একটা হাইলাইট ব্যাপার হয়ে যেত। সাপোজ মানে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এবার সেখানে ভিতরে লেখার থেকে তুমি পয়েন্টটাকে বেশি জোর দিয়েছিলে, মানে কালো কালিতে লেখা পয়েন্টগুলো থাকতো আর নীল কালিতে মোটামুটি টাচ আপ একটা দিয়ে দিতে, আর ওতেই কিন্তু লেখাটা অনেকটা এক পৃষ্ঠার মতো একটা দেখাতো না, একটা সুন্দর ব্যাপার স্যাপার একটা সাজিয়ে যেত। আর পয়েন্ট যদি ঠিক থাকে এক্সামিনারের ভিতরে মনে হয় না পড়ার অবকাশ রাখবে, চোখ বুলালে বুঝতে পারবে যে এই মেয়েটার মধ্যে কি আছে না আছে। আর যারা এক্সামিনার বা খাতা দেখে তারা চোখ বুলালেই বুঝতে পারে কোথায় বানান ভুল আছে আর কোথায় কি আছে, কারণ তারা দেখতে দেখতে অভ্যস্ত এই ব্যাপারে, কি ঠিক কি না? আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন তো গেল। শর্ট প্রশ্ন লেখার ক্ষেত্রে তুমি যদি কোনো উত্তর জানা না থাকে তাহলে তুমি কি জায়গা ফাঁকা রাখতে, নাকি পরে দাগ নাম্বার ইউজ করে সেটাকে আবার উত্তর লিখতে, কি করতে তুমি? না, আমি আমার একটা কোয়েশ্চেন বেঁধেছিল, শর্ট কোয়েশ্চেনে একটা না 2টো বেঁধেছিল। তো আমি ওই 2টো জায়গা ওখানে ফাঁকা রেখেছিলাম, দাগ নম্বর দিয়ে ফাঁকা রেখে পরেরগুলো অ্যাটেম্প্ট করেছিলাম। তারপরে এক্সাম যখন সব শেষ হয়ে গেছিলো লেখা, ওই 2টো কোয়েশ্চেন আমি লিখেছিলাম, ওইখানে ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এবার এই প্রসঙ্গে একটু বলি, সম্পিতাকে তো আমরাই শিখিয়েছিলাম এরকম কিছু, যে যখন তুমি ছোট প্রশ্ন লিখছো, সাপোজ একটা উত্তর তুমি ভুলে গেছো বা মনে নেই, এমন একটা টাইমে মনে পড়লো, সেই সময় তুমি একটা 5 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেন্ড করছিলে, তাই তোমার মনে হলো 5 নম্বরের কোয়েশ্চেনটা শেষ হওয়ার পর আমি ওই উত্তরটা লিখতেই পারো, বাট সেই ক্ষেত্রে আমি বলেছিলাম কি হয়, একটা বড় উত্তরের পেছনে যদি একটা ছোট উত্তর থাকে 1 লাইনের, মনে হয় যে ওটা ওরই লাইন, মানে সেই ক্ষেত্রে এক্সামিনার এড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাতে কি করতে হয়, তোমাকে আলাদা করে বিভাগ উল্লেখ করতে হয়, এটা যাতে চোখে একটা মার্ক পড়ে। তাহলে সেই ক্ষেত্রে তুমি তো লিখতেই পারো, কিন্তু তোমাকে ফলো রাখতে হবে যেন বিভাগটা ঠিকঠাক থাকে, কোন বিভাগের প্রশ্ন, কত দাগের কোয়েশ্চেন। বাট তার থেকে এত ঝুঁকি না নিয়ে আমরা শিখিয়েছিলাম যে শর্ট প্রশ্নের জন্য তো আর রথি মহারথী জায়গার প্রয়োজন পড়ে না। আরে ভাই, 2 আঙুল ছেড়ে দিয়ে জানা, পরে তাহলে বুঝতেও পারবা যে না আমার এইটা ফাঁকা আছে, মানে কি এই উত্তরটা আমি এখনও করিনি। খাতা দেওয়ার আগে যখন একবার ফিনিশিং টাচ আপ দেবে তখন দেখা যাবে না একটা জায়গা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা আমি একটু ভরাট করে দিই আর উত্তরটা তখন লিখবো। এর জন্যে জায়গা ফাঁকা রাখাটা কিন্তু ইম্পর্টেন্স, বিশেষ করে শর্ট প্রশ্নের ক্ষেত্রে। আমরা ব্রড প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এরকম ফাঁকা জায়গা রাখার কথা কখনোই বলতাম না। তাই শর্ট প্রশ্নের জন্য তোমরা যখন যেটা মনে পড়বে না, দাগ নাম্বার দিয়ে জায়গাটাকে ফাঁকা রাখো, দেখবে উপকার হবে, কি ঠিক কি না? আচ্ছা, লাইফ সায়েন্সে বিগত বছরের তুলনায় এই বছরের কোশ্চেন সত্যি একটু চেঞ্জ হচ্ছে। মানে কেমন হচ্ছে, ডাইরেক্ট অ্যাড্রিনালিন হরমোনের কাজ না দিয়ে বলছে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুকুর তোমাকে তাড়া করলো, সেই সময় তোমার কোন হরমোন খরিত হচ্ছে আর এই হরমোনের কেন আপদকালীন হরমোন বলা হয়, মানে সেই অ্যাড্রিনালিন আপদ বিপদ এইসব। বাট এই যে রকম ফের হচ্ছে, তাহলে এখান থেকে বাঁচার জন্য ছেলেমেয়েরা টেস্ট পেপার ফলো করলে হবে, নাকি নিজেরাও কিছু পরিকাঠামোগতভাবে প্রশ্ন উত্তর সাজানোর একটা কায়দা শিখে রাখতে হবে? মানে কোন প্রশ্ন কোনভাবে আসতে পারে, এই বিষয়ে তোমার কি মতামত আছে? হ্যাঁ, অবশ্যই নিজেদেরকে বুঝতে হবে, আর অবশ্যই টেস্ট পেপার তো সলভ করতেই হবে। আর কি বলবো, স্যার তো রয়েছে। না, তুমি মোটামুটি কি করতে, তুমি কি বাড়িতে, আমি তো সাপোজ একটা প্রশ্ন দিয়েছিলাম, ওটাকে তুমি নিজেও একটা কি প্রশ্ন হতে পারে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে? হ্যাঁ, অবশ্যই ওটা চেষ্টা করতাম যে কেমনভাবে হতে পারে প্র্যাকটিক্যালি। আর স্যার বুঝিয়ে দিতেন যে এরকমভাবে কোয়েশ্চেন আসবে, তো এরকমভাবে তোমাকে এভাবে প্রস্তুতি নিতে হবে। তো আচ্ছা, একটা দারুণ কোয়েশ্চেন, সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন, বাট আমি তোমাকে করি, আমার ছেলেমেয়েরা এই প্রশ্নটা করতে বলেছে। অনেকে বলছে স্যার পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পরে না কান গরম হয়ে যায়। আচ্ছা, তোমার ক্ষেত্রে কি এরকম কান গরম ব্যাপারটা? হ্যাঁ, আমার সব পরীক্ষার ক্ষেত্রে হয়েছে, কান গরম হয়ে যায়। আচ্ছা, ওরা বলছে স্যার এই কান গরমের হাত থেকে কি করে বাঁচবো, এই বিষয়ে তুমি কি বলবে? কান গরমের হাত থেকে আমি বাঁচিয়ে নিয়েছি। কান গরম অবস্থাতেই পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিক, এরকম একটা মনে হতো যে মাধ্যমিক দিচ্ছি, তো প্রশ্ন তো কান গরম। মানে এখন তুমি যদি অ্যানালাইজ করে থাকো সেটা শেয়ার করো যে এইরকম হলে হয়তো কান গরমের থেকে হয়তো বাঁচা যেত, কারণ সেই পরিস্থিতিটা তুমি শিকার, বাট এরা যাতে শিকার না হয় তার জন্য কিছু বলো। হ্যাঁ, একটা করা যায় কি না, ওই কোয়েশ্চেন দেখার পরে প্রথম দিকের যে কোয়েশ্চেনগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন যেগুলো পাচ্ছি সেগুলো আমরা অ্যাটেন্ড করব, আর শর্ট কোয়েশ্চেনের জন্য ফাঁকা রেখে দিলাম বা কিছু বা অ্যাটেন্ড করলাম। তো তখন কি হবে, আমাদের মনে একটা কনফিডেন্স আসবে যে না আমরা পারছি। তারপরে আস্তে আস্তে সত্যিই কান গরমটা আস্তে আস্তে কমে যায়। তারপরে হ্যাঁ, দারুণ উত্তর দিয়েছো। মানে শুনে নাও ও কি বললো, দারুণ, কিন্তু যে ওর কান গরম হয়েছে কিন্তু সেই পরিস্থিতিতে ও কিন্তু বেঁচে আসতে পারেনি, ওই অবস্থাতেই পরীক্ষা দিয়ে এসছে। কিন্তু ও পরে অ্যানালাইজ করেছে যে আমি প্রথমে যখন প্রশ্নটা দেখে মনে হলো বাবারে বাবা কী সব প্রশ্ন, কিন্তু আস্তে আস্তে যখন ও যেগুলো জানা প্রশ্ন সেগুলো লেখা শুরু করেছে তখন ওর কনফিডেন্স লেভেলটা একটু বাড়তে শুরু করেছে। আর কনফিডেন্স লেভেল যত বাড়বে কান গরমটাও আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে। পরীক্ষা খাতা জমা দেওয়ার সময় তো কান পুরো একদম ঠান্ডা বরফের মতো হয়ে যাবে।
আবার রেজাল্টের সময় আবার কান গরম হয়ে যায়, মা যদি আবার কান ধরে টানাটানি করে রেজাল্ট খারাপ হয়েছে বলে। তো মোটামুটি জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে ভয়ের কোনো কারণ নেই, ওরা শর্ট ব্রড টেস্ট পেপার সলভ করুক। আচ্ছা, কটা টেক্সট বই ফলো করতে তুমি? আমি 2খানা টেক্সট বই ফলো করতাম। কোন কোন রাইটার মনে আছে? হ্যাঁ, সাতরাত ছায়া, ছায়া প্রকাশনীর বইটা ইউজ করতো, আর হচ্ছে দুলাল চন্দ্র সাঁতরার যে বইটা থাকে আমাদের, সেই 8টা না 9টা পাখি সামনে বইয়ের উপরে, ওইটা দেখে মার্ক করতাম। তখন মণ্ডল বসুর আবারও একই পাখির কম বেশি আছে একটা। তো তোমরা দুটো টেক্সট বই কিন্তু যারা যারা ইউজ করো, দুটোকে সমানতালে এগিয়ে নিয়ে যেও। আচ্ছা, আর বেশি এগোবো না, ভিডিওটা মোটামুটি অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ওদের। কীভাবে আঁকতে হবে, 2 নম্বরের প্রশ্নগুলোকে বলা থাকা না থাক তারও ছবি দিতে হবে, বড় প্রশ্নের পয়েন্ট যত বেশি করবে তত নাম্বারটা বেশি ক্যারি হবে, আর দুটো কালি ইউজ করতে হবে, ঠিক আছে? আর লাস্ট, যারা জীবনবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছে যে স্যার 50-60 উঠবে না, তাদের জন্য তুমি কি বলতে চাও? স্যার আমাদের এখানে গুরুদেব বসে আছেন, আমার গুরুদেব। তো উনি হচ্ছে স্পেশাল একখানা PDF দেন, যেটা আমি ফলো করেছিলাম, যেটা পশ্চিমবাংলা অনেকেই ফলো করে। 50-60 না, 80-80+ উপরে নম্বর পেয়েছে। হ্যাঁ, আগের বছর তেমনই কমেন্টসে এত ভালো ভালো কমেন্টসও ছিল। তো ওই স্পেশাল PDFটা যদি ফলো করা যায়, সত্যি ওখানে অনেকটা হেল্প হয়। তো ওখানে ওরকম ফলো করে লেটার মার্কস ইজিলি চলে আসে। তো আমি সাজেস্ট করবো যেন ওটা ফলো করো তোমরা, তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো ও তো বললোই। আর যারা যারা আগের বছরের ক্যান্ডিডেট ওই ভালো বলতে পারবে, যারা নতুন তারা তো বুঝবে কী করে? ওরা বুঝবে 2027 গিয়ে, যারা 27 মাধ্যমিক দেবে তখন ওরা বলতে পারবে। তো ভিডিওটা আর বড় করবো না, সম্প্রীতাকে শেষ মতো আরেকবার ওয়েলকাম তো জানাবোই আমার সময় বের করে। তা যাই, সম্প্রীতাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবো লাস্ট। সম্প্রীতার নিজের স্কুলে 11 থেকে 12 সম্প্রীতা উঠেছে, র্যাঙ্ক কী হয়েছে এবার? ফার্স্ট র্যাঙ্ক হয়েছে। কত হয়েছে টোটাল? 180। 180। তোমাদের তো এখন 35, মানে কত তোমাদের টোটাল পরীক্ষা কত হয়েছিল? 195। 195 MCQ বেস পরীক্ষা ছিল, সেমিস্টার 1। ও স্কুলে কিন্তু 1 নম্বর র্যাঙ্কেই এবার এসছে। তো দারুণ মেয়ে, খুবই ভালো পড়াশোনা করতো। অনেকদিন বাদে আবার ওকে এরকম সামনাসামনি বসে পেলাম ক্যামেরার সামনে, আবারও ওকে আনবো হয়তো উচ্চ মাধ্যমিকের সময়। তো তোমরা সবাই ভালো থেকো, পড়তে থাকো, শিখতে থাকো, বুঝতে থাকো, রেজাল্ট তোমার কাছে কিন্তু হামাগুড়ি দিতে দিতে চলে আসবে। ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে আর কি করতে হবে, একটা সাবস্ক্রাইব বাটন তো অবশ্যই ক্লিক করে দিতে হবে। আর নিত্য নতুন ভিডিও আসছে। নেক্সট ডে কিন্তু আমাদের বিশেষ ঘোষণা আছে ম্যাথামেটিক্স নিয়ে কিন্তু একটা বিশেষ এপিসোড আমরা শুরু করছি। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে। আর ফাটাফাটি সিরিজ তো চলছেই, তার সাথে কিন্তু আমাদের ইয়ার্সের কোশ্চেন বলো, টেস্ট পেপার সলভ চলছে, সেগুলো দেখতে থাকো। মাধ্যমিকের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা লড়বো, আগের বছরও লড়েছি, এবছরও লড়বো। শেষ বেলায় কিন্তু এই প্রশংসা তোমাদের পাশে অবশ্যই থাকবে। ওই গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো লোক কিন্তু আমি নই, কি ঠিক কিনা? তো শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ সবাই কি করতে হবে? ভালো থাকতে হবে, অন্যদেরকে ভালো রাখতে হবে। টেক কেয়ার।